আসসালামু আলাইকুম। জাকের আলী অনিক লাল বলের ক্রিকেটে কেমন? এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন তাহলে বলতে হবে যে আমাদের ঘরোয়া ক্রিকেট বা ডোমেস্টিক ক্রিকেটের আন্দাজে বললে বেশ ভালো ব্যাটিং তিনি করেন লঙ্গার ভার্সন ক্রিকেটে। কিন্তু সেটা আন্তর্জাতিক ক্রিকেটে আন্তর্জাতিক কোয়ালিটি সম্পন্ন বোলারদের এগেনস্টে তিনি কেমন পারফর্ম করবেন সেই ব্যাপারটা তো আসলে এখনই আমরা বলতে পারবো না। যদি বলি যে হ্যাঁ তিনি ভালো করবেন, সেটা অনেকটা মিথ্যা কথা বলা হয়ে যাবে। কারণটা হচ্ছে এখন পর্যন্ত ওই জায়গাটায় তিনি প্রমাণিত না। তবে বাংলাদেশের ডোমেস্টিক স্ট্রাকচার অনুযায়ী যদি চিন্তা করেন, বাংলাদেশে অ্যাভেলেবল যারা আছে তাদের মধ্য থেকে যদি চিন্তা করেন, তাদের মধ্যে বেশ ভালোই ব্যাটিং করে থাকেন জাকের আলী অনিক লাল বলের ক্রিকেটে। খুব রিসেন্টলি বাংলাদেশ এ দলের হয়ে 170-এর উপর একটা ইনিংস তিনি খেলেছেন পাকিস্তানের ইসলামাবাদে, এবং সেখানে আবরার আহমেদের মতো স্পিনারদেরকে তিনি হ্যান্ডেল করে এসেছেন। এখন ওইখানে কোন কোয়ালিটির বোলার ছিল, আবরার ব্যতীত অন্যান্য বোলাররা আসলে কোন কোয়ালিটি এনশিওর করেছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বা ওই ম্যাচের কোনো টেলিভিশন ফুটেজও আমাদের কাছে নাই, সো ওইটাও আমরা ওইভাবে বলতে পারবো না। কিন্তু আমি যতদূর জাকের আলী অনিককে লঙ্গার ভার্সন ক্রিকেট খেলতে দেখেছি আমাদের এনসিএল এবং বিসিএল, সে জায়গা থেকে আমি পর্যালোচনা করতে পারি। 2022-23 মৌসুমের বিসিএলে জাকের আলী অনিক টপ স্কোরার ছিলেন। তিনি 6 ইনিংসে 492 রান করেছিলেন, 98 ছিল তার গড়, এবং 3টা সেঞ্চুরি তিনি করেছিলেন। সেন্ট্রাল জোনের হয়ে খেলেছিলেন, এবং সেই তালিকাটা আপনি দেখতে পাচ্ছেন। সাদমান ইসলাম দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, ফজলে মাহমুদ, জহুরুল ইসলাম আমি, তানজিদ হাসান তামিম তার পরবর্তীতে। অর্থাৎ বাংলাদেশের লোকাল ব্যাটারদের মধ্যে লাল বলার ক্রিকেটে তিনি বেশ ভালোই ব্যাটিং করে থাকেন বা করেছেন এখন পর্যন্ত। সর্বশেষ এনসিএলেও তার একাধিক হাফ সেঞ্চুরি ছিল, সেটাও আমরা দেখেছি। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে যে রিসেন্ট পাস্টের ফর্ম অনুযায়ী তিনি বেশ ভালো করেছেন। পাকিস্তানের মাটি থেকে 170 ঊর্ধ্ব একটা ইনিংস তিনি খেলেছেন। টেকনিক্যাল জায়গা থেকে যদি একটু বিশ্লেষণ করতে চাই, তার সাদা বলের ক্রিকেট খেলার ধরন বা টি-20 খেলার ধরন এবং টেস্ট ম্যাচ ক্রিকেট বা লঙ্গার ভার্সন ক্রিকেট খেলার ধরনে একটা বড় ধরনের পার্থক্য আছে, এবং সেটা যেহেতু আমরা এনসিএল বিসিএলটা ফলো করি, আমরা আরও ভালো মতো দেখতে পেয়েছি। একটু খেয়াল করে দেখতে চাই, খুব স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন, জাকের আলীকে আমরা দেখি টি-20 ক্রিকেটে তিনি অনেক বেশি ওপেন স্টান্সে ব্যাটিং করেন, যেটা আসলে সময়ের একটা ডিমান্ড যে ওপেন স্টান্সে একজন ব্যাটার ব্যাটিং করেন। কিন্তু লঙ্গার ভার্সন ক্রিকেট যখন জাকির খেলেন, তখন জাকের আলী অনেক বেশি মাত্রায় ক্লোজ স্টান্সে ব্যাটিং করেন। আপনি পার্থক্যটা দেখেই বুঝতে পারছেন। আরেকটা জায়গা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে টি-20 ক্রিকেট খেলার সময় জাকের আলী অনেক নাওয়াডেজ দেখে অনেক বেশি ক্রাউচিং পজিশনে, ইনিশিয়াল পজিশনটাই থাকে তার অনেক বেশি ক্রাউচিং পজিশন, কিন্তু যখন তিনি এনসিএল বা বিসিএল খেলেছেন তখন আমরা দেখতে পেয়েছি একটু আপরাইট অবস্থায় তিনি দাঁড়িয়ে আছেন। সো এই জায়গাটা একটা গঠনগত পার্থক্যের জায়গা খুব ভালো মতোই বিদ্যমান, যে স্টান্সটা অনেক বেশি মাত্রায় ওপেন স্টান্স টি-20 ক্রিকেট যখন খেলেন, যেটা বলছিলাম যে এটা টি-20 ক্রিকেটের ডিমান্ড অনুযায়ী চেষ্টা করেন, কিন্তু যখন তিনি লঙ্গার ভার্সন ক্রিকেট খেলেন অনেক বেশি স্টেবল থাকার চেষ্টা করেন, ক্লোজ স্টান্সে ব্যাটিং করেন, আপরাইট পজিশনে তিনি ব্যাটিং করতে দাঁড়ান। আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার আসলে আমার বলতে হবে, যেটা আসলে তার ব্যাটিংয়ের সবচেয়ে বড় পার্থক্যের জায়গা, সেটা হচ্ছে ট্রিগার মুভমেন্টের জায়গাটা। আমরা জানি যে জাকের আলী অনিক মূলত টি-20 ক্রিকেটে ম্যাক্সিমাম নাম্বার অফ শটস তিনি অনসাইডেই খেলেন, লেগ সাইডেই খেলেন, লেগ সাইড ওরিয়েন্টেড ক্রিকেটটাই তিনি বেশি পছন্দ করেন। কখনো কখনো সফল হয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই সফল আবার হনও নাই। এখন এই জায়গাটার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে তিনি ট্রিগারটা অনেক বেশি নেন এবং অনেক আগে থেকে নেন টি-20 ক্রিকেটে। আমরা যদি একটু ট্রিগার মুভমেন্টের জায়গাটা একটু খেয়াল করে দেখেন, ট্রিগার মুভমেন্টটা জাকের আলী অনেক বেশি মাত্রায় নিয়ে থাকেন নর্মালি টি-20 ক্রিকেটে। এবং আরেকটা উল্লেখযোগ্য জায়গা হচ্ছে ট্রিগার মুভমেন্ট অনেক বেশি নেন, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে অনেক আগে থেকে ট্রিগার মুভমেন্টটা নেন। আমরা একটা বাহাতি বোলারের এগেনস্টে যদি জাকের আলী অনিকের ব্যাটিংয়ের জায়গাটা একটু পার্থক্য করে দেখায়, আপনারা খুব ভালো মতো দেখতে পাবেন যে নর্মালি জাস্ট এই পজিশনটা একটু খেয়াল করে দেখেন, ট্রিগার মুভমেন্টটা কত আগে থেকে নেওয়া শুরু করেন জাকের আলী অনিক। যেহেতু টি-20 ক্রিকেটে রান তোলার একটা তাড়া থাকে, অনেক আগে থেকে ট্রিগার মুভমেন্টটা এক্সপোজ করে ফেলেন, এবং পজিশনটাও থাকে অনেকটা অফ স্ট্যাম্প কিংবা অফ স্ট্যাম্প ক্রস করে চলে যান। এখন এই জায়গাটা একটা বিষয় তো উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমরা এর আগেও একটা অ্যানালাইসিসে বলেছিলাম যে বোলারকে আগে থেকেই তিনি জানিয়ে দিচ্ছেন কিনা যে তিনি ট্রিগার মুভমেন্ট কতখানি নিচ্ছেন। অথচ আপনি লাল বলের ক্রিকেটে খেয়াল করে দেখেন, ট্রিগার মুভমেন্টটা তিনি নিয়ে থাকেন একদম লাস্ট পর্যায়ে গিয়ে। খেয়াল করেন, বোলার আসছে একদম লাস্ট পর্যায়ে গিয়ে ছোট্ট একটা ট্রিগার মুভমেন্ট নিয়ে থাকেন, কিন্তু টি-20 ক্রিকেটে ট্রিগারটা অনেক আগে থেকে নিয়ে থাকেন। আমরা বলটা একটু দেখব, বলটা একটু হয়ে যাক। জাস্ট এই পার্থক্যের জায়গাটা একটু খেয়াল করে দেখেন, টি-20 ক্রিকেটে অনেক বেশি ওপেন থাকার চেষ্টা করেন, অনেক বেশি ট্রিগার নেওয়ার চেষ্টা করেন,
লঙ্গার ভার্সন ক্রিকেটে ট্রিগারটা খুব ছোট্ট হয় এবং ট্রিগারটা একটা স্টেবল পজিশনে গিয়ে তিনি শেষ করার চেষ্টা করেন। সো এটা একটা পার্থক্যের জায়গা তিনি রাখেন এবং এটা তার ব্যাটিং টেকনিকের জায়গা থেকে টি-20-র জন্য এক ধরনের টেকনিক এবং লঙ্গার ভার্সনের জন্য আরেক ধরনের টেকনিক তিনি বজায় রাখেন। আরেকটা জায়গা খুব উল্লেখযোগ্য বিষয়, সেই জায়গাটা হচ্ছে ব্যাটের পজিশনের জায়গাটা একটু খেয়াল করে দেখেন। টি-20 ক্রিকেট যখন খেলেন, যেটা বলছিলাম, একটু ওপেন স্টান্সে ব্যাটিং করেন, ট্রিগারটা অনেক বড় নেন, ওপেন স্টান্স নিয়ে থাকেন, ব্যাটের পজিশনটাও অনেকটাই ফার্স্ট স্লিপ ঘেঁষা অবস্থায় থাকে ইনিশিয়াল স্টেজে। কিন্তু যখন তিনি লঙ্গার ভার্সন ক্রিকেট খেলছেন তখন সেটা উইকেট কিপার ডিরেকশন বরাবর। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, ব্যাট ধরার অ্যাঙ্গেলটা টি-20 ক্রিকেটের ডিমান্ডের সঙ্গে মানিয়ে নিতে একটু অ্যাঙ্গুলার কাইন্ড অফ ব্যাকলিফট থাকে, কিন্তু লঙ্গার ভার্সন ক্রিকেটের সময় অ্যাঙ্গুলার না, একটু স্ট্রেটিশ টাইপ অফ ব্যাকলিফটের জায়গাটা থাকে। এবং আরেকটা খুব উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে টি-20 ক্রিকেটে ব্যাকলিফটটা অনেক বেশি ঝাঁকাতে থাকেন জাকির আলী অনিক, সেটাও একটা উল্লেখযোগ্য জায়গা যে ব্যাকলিফটটাকে ঝাঁকাচ্ছেন বেশি, যেটা লঙ্গার ভার্সন ক্রিকেটে ব্যাকলিফটের ঝাঁকুনিটা খুব বেশি থাকে না, ব্যাকলিফটটাকে একটা স্টেবল পজিশনে রাখার তিনি চেষ্টা করেন। দিস ইজ অ্যানাদার ডিফারেন্স। এটা আমার কাছে মনে হয় যে তার টেকনিক্যাল জায়গা থেকে তিনি একটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করেন। এখন আবারও বলছি, এই যে জায়গাগুলো যখন কোয়ালিটি কাইন্ড অফ বোলারদেরকে তিনি ফেস করবেন তখন কতখানি ভালো মতো ফেস করতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু এখনও প্রমাণিত না। এখন আমাদের দেশের এনসিএল ক্রিকেটের মানটা যে অনুযায়ী হয়, বিসিএল ক্রিকেটের মানটা যে অনুযায়ী হয়, সেটা নিয়ে তো অনেকের অনেক প্রশ্নের জায়গা তো অবশ্যই আছে এবং সেটা তো আসলে থাকবেই। স্পিনের ক্ষেত্রে একটু পার্থক্যের জায়গাটা আমরা খেয়াল করতে চাই যে স্পিনের ক্ষেত্রে জাকির আলী অনিকের মুভমেন্ট এবং সেই সঙ্গে ওভারঅল এন্টায়ার বায়োমেকানিক্সের জায়গাটা কেমন থাকে একটু খেয়াল করে দেখবেন যে স্পিনের ক্ষেত্রেও জাকির আলী অনিক যখন টি-20 ক্রিকেট খেলছেন ওপেন স্টান্সেই ব্যাটিং করে থাকেন এবং অনেক ক্রাউচিং পজিশনে থাকার চেষ্টা করেন, যেটা যখন তিনি লঙ্গার ভার্সন ক্রিকেট খেলছেন পায়ের পজিশনটা খেয়াল করে দেখেন ক্লোজ স্টান্সেই ব্যাটিং করে থাকেন। এবং যথারীতি ব্যাকলিফটের পজিশনেও একটা পার্থক্যের জায়গা আছে। টি-20 ক্রিকেটে রানের রাশনেস, একটা হারিনেস থাকে, ব্যাকলিফটটা অনেক বেশি হাই থাকে। লঙ্গার ভার্সন ক্রিকেটে ওই রান তোলার তারাটা ওইভাবে নাই, ব্যাকলিফটটা একটু নিচের দিকে থাকে। সো এই ছোটোখাটো অ্যাডজাস্টমেন্টগুলো তো ডেফিনেটলি একজন ব্যাটসম্যানকে করতেই হয়। কিন্তু উল্লেখযোগ্য ব্যাপারটা যেটা, যে জাকির আলী অনিককে আমরা বলছিলাম যে এনসিএল বা বিসিএলে তিনি ভালো করেছেন, বিসিএলে যে তিনি ভালো করেছেন, 3টা সেঞ্চুরি করেছেন, আমরা একটু দেখতে চাই যে আসলে কাদের কাদের বল তিনি ফেস করেছেন বা কেমন কোয়ালিটি সম্পন্ন বোলারের বল তিনি ফেস করেছেন। দেখেন, আমরা এই পাশে পুরো লিস্টটা আপনাদেরকে একটু দেখাই। যে ইনিংসটাতে তিনি 212 বলে 138 করেছিলেন বিসিএলের একটা ম্যাচে, এবং সেই ইনিংসটাতে প্রথম যে নামটা আছে, নামটা ওঠে নাই, স্লো লেফট আর্ম অর্থোডক্স, বাট আমি আপনাদেরকে নামটা বলে দিই, সেই নামটা হচ্ছে নাসুম আহমেদ। ডেফিনেটলি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের পার্সপেক্টিভে খুবই উঁচু মাপের বোলার। 86 বল থেকে 42 রান নাসুমের বল থেকে এসেছে। সুমন খান 30 বল থেকে 14 রান তার কাছ থেকে নিয়েছেন। খালেদ আহমেদের কাছ থেকে 22 বল থেকে 17 রান নিয়েছেন। আব্দুল হালিমের কাছ থেকে 29 বলে 26 রান নিয়েছেন। মোটামুটি এই পার্টিকুলার ইনিংসটাতে এই বোলারদের বল থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ রানস তিনি নিয়েছেন। এবং আপনি যদি চিন্তা করেন যে ইন্টারন্যাশনাল কোয়ালিটি অনুযায়ী হয়তোবা খালেদের শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটটা ওইভাবে খেলা হয়েছে, আর বোলারদের ওইভাবে ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ ক্রিকেট বা লঙ্গার ভার্সন ক্রিকেট খেলা হয়নি। সো আপনি স্ট্যান্ডার্ডের পার্থক্যটাও যদি একটু চিন্তা করতে চান, নাসুম ডেফিনেটলি অপেক্ষাকৃত বেটার কোয়ালিটির বোলার। এবার একটা বিষয় খেয়াল করে দেখেন, যে ইনিংসটাতে 241 বলে 138 করেছেন, সেই ইনিংসটাতে খেলেছেন কাদেরকে? সাইফ হাসান, রাইট আর্ম অফ ব্রেক বোলার। আমি কাউকে আন্ডারমাইন করছি না, ডেফিনেটলি কোয়ালিটির জায়গাটা তো আপনি বুঝতে পারছেন যে সাইফ হাসান যে কোয়ালিটির অফ ব্রেক বোলিং করেন, আপনি ইন্টারন্যাশনাল কোয়ালিটির চাইতে অনেক পিছানো। 11 বল থেকে 9 রান। সোহরাওয়ার্দী শুভ তার কাছ থেকে 56 বল থেকে 37 রান নিয়েছেন। সোহরাওয়ার্দী শুভ টপ লেভেলের ক্রিকেট বা ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেট অনেক আগে খেলেছেন, এখনও তিনি ডোমেস্টিক ক্রিকেটটা চালিয়ে গেছেন, ওই সময়টাতে ডোমেস্টিক ক্রিকেট খেলছিলেন। সো মোরলেস ধরে নিতে পারি যে না, মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির বোলার, বাট নট দ্যাট ওই আপ টু দ্য মার্ক বা ওই হাই র্যাঙ্কের স্ট্যান্ডার্ড কোয়ালিটির মেনটেন্যান্সের জায়গাটা নিয়ে তো অবশ্যই প্রশ্নের জায়গা আছে। পরের পেজটে আমরা যাই। 241 বলে 138 ওই ইনিংসটাতে সোহরাওয়ার্দী শুভর কথা বলছিলাম। সালাউদ্দিন শাকিল 33 বল থেকে তার এগেনস্টে 17 রান নিয়েছিলেন। নাহিদ রানা 23 বল থেকে 20 রান। নাহিদ রানা যদিও সেই সময়টাতে 2022-23 মৌসুমটা ততটা প্রমিনেন্ট ছিলেন, তারপরও ওই গতির বলটা ফেস করেছেন জাকির এবং ওই গতির বল ভালো হ্যান্ডেল করেছেন, সেটাও একটা উল্লেখযোগ্য জায়গা। 200 বল থেকে 121 যে ইনিংসটাতে করেছিলেন, নাইম হাসানকে খেলেছিলেন 49 বলে 37। ডেফিনেটলি স্ট্যান্ডার্ড কোয়ালিটির চিন্তা করলে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের বোলারই নাইম হাসান, টেস্ট ম্যাচ ক্রিকেট তিনি খেলেন। জিয়াউর রহমান রাইট আর্ম মিডিয়াম ফাস্ট 31 বলে 15 রান। তানভীর ইসলাম তিনিও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, টি-20 টেস্ট ম্যাচ যদিও খেলেন না, তারপরও ওই কোয়ালিটির বোলিং তিনি খেলেছেন। 66 বল থেকে
41 রান তার এগেনস্টে নিয়েছেন। এনামুল হক এনাম রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার 14 বল থেকে 11 রান নিয়েছেন। সো একটা মিক্স আপ নাসুম কিংবা নাইম হাসান, তানভীর ইসলাম তাদেরকে খেলেছেন, নাহিদ রানা তাদের এগেনস্টে খেলে সেঞ্চুরিটা অর্জন করেছেন। ডেফিনেটলি আপনি আন্ডারমাইন করতে পারবেন না, কিন্তু তারপরও আবারও বলবো যে যেহেতু আমাদের দেশের ডোমেস্টিক ক্রিকেটে আসলে যে মানের খেলা হয়, আপনি একবারে পুরোপুরি বলতে পারবেন না যে হ্যাঁ আপ টু দ্য মার্ক ইনিংস তিনি খেলেছেন বা লঙ্গার ভার্সনটা খুব বেশি আপ টু দ্য মার্ক। কিন্তু সত্যি কথা বলতে আমরা আসলে দেখবো কীভাবে, আমাদের তো দেখার জায়গাটাই এটা। এনসিএল বা বিসিএলে একজন প্লেয়ার যখন ভালো খেলবে তখনই তাকে আমাকে ওইভাবেই তাকে বিবেচনা করতে হবে। এটা ছাড়া তো আমার কাছে আর কোনো ওয়ের জায়গা নাই। আমি তো কাউকে নেট প্র্যাকটিস দেখে বলতে পারবো না যে ভাই সে ভালো প্লেয়ার, তাকে ন্যাশনাল টিমে নেওয়া উচিত। সো সিলেক্টররা নিয়েছেন যেহেতু ওই ট্র্যাক রেকর্ড, ডোমেস্টিক ট্র্যাক রেকর্ডগুলো দেখেই নিয়েছেন। তবে জাকেরের ক্ষেত্রে একটা বিষয় পজিটিভ আমার কাছে মনে হয়েছে, বেশ কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির বোলারকে ফেস করে তিনি এসেছেন। এখন সেগুলো আশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব স্ট্যান্ডার্ডের না যে সেটা আপনিও জানেন, আমিও জানি। সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে যে যদি জাকের খেলেন, ডেফিনেটলি স্পিন একটা অনেক বড় ব্যাপার যেটার কথা চিন্তা করে জাকেরকে নেওয়া হয়েছে। বাট লেট সি যে তিনি কেমন পারফর্ম করেন। আগে ভাগে আমরা আসলে কোনো কিছু বলতে পারবো না, বা বলাটাও আসলে ওইভাবে ঠিক হবে না যে ওকে তিনি টেস্টে চান্স পেলে খুব বেশি ভালো করে ফেলবেন। উই হোপ যে তিনি ভালো করবেন। এই হচ্ছে তার ডোমেস্টিক রেকর্ড, তার ব্যাটিংয়ের টেকনিকের পার্থক্যটাও দেখালাম। লেটস সি তিনি কেমন পারফর্ম করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।